ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 2 আমরা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ধ্যান ধারণা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ কেমন ছিল বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জাতীয়তাবাদ কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আজকের এই আলোচনা। আবারও বলছি, এই অধ্যায়ের মূল বিষয় কিঞ্চিত বুঝতে পারলে এখানে যে প্রশ্নগুলি আলোচনা হচ্ছে তার সবগুলির উত্তর তোমরা সঠিকভাবে লিখতে পারবে। মূল জিনিসটা শুধু বুঝতে হবে। এই অধ্যায় থেকে এতগুলো প্রশ্ন বলে মন খারাপ করে বা বিষয়টার উপর চাপ নিয়ে অযথা কোনো লাভ নেই। মূল বিষয়টা বুঝতে পারলেই হবে। সব প্রশ্নগুলির উপরে যে মূল বিষয়টা যেটা আমি প্রত্যেকটা আলোচনায় বলেছি, তবে যদি প্রয়োজন হয় তবে কমেন্ট করবে, জিনিসটা বিষয়টা সম্পর্কে আরেকবার ছোট্ট করে বলে দেওয়া যাবে বা আলোচনা করে নেওয়া যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে প্রশ্নটি আলোচনা করা যাক। তাহলে আজকে আমাদের কোশ্চেনটা হচ্ছে, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য আলোচনা করো 4 মার্কের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তাবাদ সম্পর্কে ধ্যান ধারণা সেটা আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ কেমন বা তিনি তার জাতীয়তাবাদটা কেমন হওয়া উচিত সেই সম্পর্কে আলোচনা করা হবে। মানে যে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের বৈশিষ্ট্য আলোচনা করা হবে। তো প্রথমে আছে 2 লাইনে একটা তোমার ভূমিকা এসে দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কে বিভিন্ন রচনা ও গ্রন্থ বিশ্লেষণ করলে জাতীয়তাবাদ বিষয়ে কবির ধারণার কিছু বৈশিষ্ট্য চোখে পড়ে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রথমে আছে 1 প্রচলিত ধারণার বিরোধিতা। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ সম্পর্কে প্রচলিত ধারণার বিরোধী ছিলেন। শুধুমাত্র নিজের দেশের জাতি, ভাষা, ধর্মকে ভালো ভেবে অন্য দেশের জাতি, ভাষা, ধর্ম সম্পর্কে খারাপ মত পোষণ করাকে তিনি জাতীয়তাবাদ বলে মনে করতেন না। সব দেশ, জাতি, ধর্ম, ভাষাকে ভালোবেসে প্রীতির বন্ধনে আবদ্ধ করাকেই তিনি জাতীয়তাবাদ বলে মনে করতেন। এখানে দেশের বানানটা ভুল টাইপ করা হয়েছে, ঠিক করে নেবে। তাহলে এই পয়েন্টে রবীন্দ্রনাথ বলেছেন, যে জাতি অন্য জাতিকে হেয় করে তিনি সেই জাতির জাতীয়তাবাদকে ভ্রান্ত বলে মনে করেন। অন্যদিকে যে জাতি অন্য জাতিকে ভালোবাসে সেই জাতির জাতীয়তাবাদকে সঠিক জাতীয়তাবাদ বলে তিনি মনে করেন। 2 আছে বিচ্ছিন্নতাবাদ বিরোধী। তথাকথিত জাতীয়তাবাদী আন্দোলনের নামে কোনো রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে তিনি সমর্থন করতেন না। তিনি বহুবার বলেছেন যে একটি রাষ্ট্র বা জাতির মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য জাতি, বর্ণ, ভাষার ভিত্তিতে পারস্পরিক সংঘাত ও হানাহানি কখনোই কোনো জাতির কল্যাণ সাধন করতে পারে না। তাই বিচ্ছিন্নতাবাদ প্রকৃত জাতীয়তাবাদের সম্পূর্ণ বিরোধী। যেমন তোমরা গোর্খাল্যান্ড, মণিপুর, এমন ভারতের অনেক ভাষাভাষী জাতি আছে যারা ভারত থেকে জাতীয়তাবাদের নাম করে বিচ্ছিন্ন হয়ে যেতে চাইছে। এই ধরনের বিচ্ছিন্নতা রবীন্দ্রনাথ প্রকৃত জাতীয়তাবাদ বলতে রাজি নন। তার বিচ্ছিন্নতাবাদ বলতে তোমার হচ্ছে রাষ্ট্র থেকে, মূল রাষ্ট্র থেকে তার নিজের পৃথক একটা রাষ্ট্র গঠন করা। এই পৃথক রাষ্ট্র গঠন করতে গিয়ে সেটা জাতীয়তাবাদের নাম দেওয়া, এই জিনিসটাকে রবীন্দ্রনাথ ঠাকুর মেনে নিতে পারেননি। তিনি আছে আত্মশক্তির বিকাশ। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ধারণার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আত্মশক্তি। তিনি বলেন, জাতীয়তাবাদের মূল ভিত্তি হলো ব্যক্তি বা জাতির আত্মশক্তির বিকাশ। রবীন্দ্রনাথ তার লেখা আত্মশক্তি গ্রন্থে বলেছেন, স্বাধীনতা চাইলেই পাওয়া যায় না। এর জন্য হাত জোড়ো করে বা নতজানু হয়ে ভিক্ষা করারও প্রয়োজন নেই। এর জন্য প্রয়োজন আত্মশক্তির বিকাশ। আত্মশক্তিকেই তিনি জাতীয়তাবাদের মূল ভিত্তি বলেছেন। নিজের অন্তরের ইচ্ছা শক্তি থাকলে হাত জোড়ো বা ভিক্ষা করে স্বাধীনতা পাওয়ার দরকার নেই। এই আত্মশক্তি জাতীয়তাবাদকে বিকশিত করবে, যা স্বাধীনতা এনে দেবে বলে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন। এবং তিনি তার এই আত্মশক্তি যে প্রবন্ধটা আছে, এই আত্মশক্তি প্রবন্ধে বা গ্রন্থে তিনি এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। 4 দাগে আছে একাত্মবোধ ও সম্প্রীতি। জাতীয়তাবাদ সম্পর্কে একাত্মবোধ ও সম্প্রীতির বন্ধন রচনা রবীন্দ্র ধারণার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন, বিভিন্ন ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও সমাজের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও একাত্মবোধ সৃষ্টি হলে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। পারস্পরিক বিদ্বেষ, ঘৃণা ও অনৈক্য কখনোই জাতীয়তাবাদ হতে পারে না।
মানে পরস্পরের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক থাকলে তবেই জাতীয়তাবাদ গড়ে উঠতে পারে। যদি হিংসা, দেশ, অনৈক্যের সম্পর্ক থাকে তাহলে কখনোই আদর্শ জাতীয়তাবাদ গড়ে উঠতে পারে না। গড়ে উঠবে কি? গড়ে উঠবে তোমার হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, যেখানে যে সম্প্রীতি ও একাত্মবোধকে নষ্ট করে দেয়। 5 দাগে আছে জাতির সংমিশ্রণ। রবীন্দ্রনাথের মতবাদ বিশ্লেষণ করলে দেখা যাবে যে জাতি মিশ্রণ জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য। তিনি বলেছেন, জাতি মিশ্রণ হয় নাই, ইউরোপে এমন দেশ নাই, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি কোথাও বিশুদ্ধ জাতি খুঁজিয়া পাওয়া যায় না। এই মন্তব্য দ্বারা তিনি বলতে চেয়েছেন যে এক জাতি, এক ধর্ম, এক ভাষাকে জাতীয়তাবাদ বলা যায় না। বহু জাতি, বহু ভাষা নিয়ে সুখেই বাস করছে বহু দেশ। উদাহরণস্বরূপ সুইজারল্যান্ডের নাম করেছেন কবি। এখানে কিন্তু জাতীয়তাবাদের অভাব নেই। দেখো, জাতির মিশ্রণ হলে জাতীয়তাবাদ গড়ে ওঠে না। একমাত্র এক ভাষা, এক ধর্ম থাকলে তবেই জাতীয়তাবাদ গড়ে উঠতে পারে, এমন ধারণা কিন্তু খারাপ বা ভ্রান্ত। তোমরা দেখো, ভারতে কত জাতি, কত ভাষা, কত বৈচিত্র্য, তবুও ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ গড়ে উঠেছিল। তবে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার সুইজারল্যান্ডের উদাহরণ দিয়েছে, কিন্তু আমরা ভারতের উদাহরণ নিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তারপর 6 দাগে আছে দেশপ্রেম জাগ্রত হয়। প্রচলিত জাতীয়তাবাদী ধারণার বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু তার মানে এই নয় যে তিনি দেশপ্রেম বিরোধী ছিলেন। দেশকে ভালোবাসা, নিজের ভাষাকে ভালোবাসার মধ্যে তিনি কোনো দোষ দেখতেন না, কিন্তু এর জন্য উগ্র জাতীয়তাবাদী হতে হবে বলে তিনি মনে করতেন না। নিজের দেশকে ভালোবাসার জন্য অন্য দেশকে ঘৃণা করতে হবে, এই ধারণায় তিনি বিশ্বাস করতেন না। এই উগ্র জাতীয়তাবাদকে তিনি দেশ ও মানবিকতার শত্রু বলেই মনে করতেন। দেখো, নিজের দেশ ভালো, নিজের ভাষা ভালো, এই জিনিসগুলি ভালো, এখানে কোনো দোষ নেই। কিন্তু এইগুলির কারণে যদি অন্যের ভাষা, ধর্ম ভালো নয়, এই ভাবনাটাই ভুল, যা জাতিকে উগ্র জাতীয়তাবাদে পরিণত করে। উগ্র জাতীয়তাবাদে পরিণত করলে দেশপ্রেম তো থাকবে, কিন্তু অন্যান্য দেশের প্রতি প্রেম বিঘ্নিত হবে, নষ্ট হবে। সাথে আছে আধ্যাত্মিকতা সম্পর্কে। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ধারণার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আধ্যাত্মিকতার প্রভাব। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই তিনি আত্মশক্তির বিকাশের কথা বলেছেন, যার অর্থ নৈতিকতা, মূল্যবোধ, আত্মসম্মান, চেতনা, স্বদেশপ্রেম প্রভৃতি। তাই কবির জাতীয়তাবাদী ভাবনায় আধ্যাত্মিকতার প্রভাব লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথ যেহেতু ভারতীয় ছিলেন, সেহেতু তিনি জাতীয়তাবাদের ধর্মীয় দিকটা পরিত্যাগ করতে পারেননি। আমাদের ভারতবর্ষ তো আর পুঁজিবাদের সংরক্ষণের জন্য জাতীয়তাবাদ গড়ে ওঠেনি। আমাদের জাতীয়তাবাদটা ছিল ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ। তাই তিনি জাতীয়তাবাদের আধ্যাত্মিকের যে দিকটা, সেটা তিনি বাদ দিতে পারেননি। এটা তাহলে আধ্যাত্মিকতা আমাদের ভারতবর্ষের জাতীয়তাবাদের একটা বৈশিষ্ট্য, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর উল্লেখ করেছেন। তারপরে আছে 8 দাগে আন্তর্জাতিকতাবাদ ধারণা। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ধারণার মূল ভিত্তি হলো আন্তর্জাতিকতাবাদ। জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের বিরোধী নয়। অবশ্য তিনি নিজে জাতীয়তাবাদ অপেক্ষা আন্তর্জাতীয়তাবাদকেই বেশি পছন্দ করতেন। আন্তর্জাতিকতাবাদ প্রতি তার দুর্বলতা ছিল অনেক গভীর। তাই তিনি বিশ্ব মানবতাবাদী, আন্তর্জাতিকতাবাদ ও বিশ্বজনীন চেতনার দৃষ্টিতেই জাতীয়তাবাদকে ব্যাখ্যা করেছেন। তিনি জাতীয়তাবাদকে আন্তর্জাতিকতাবাদে পরিণত করতে বলেছেন। যে জাতির মধ্যে জাত্যাভিমান থাকে, সেই জাতি কোনোদিনই বিশ্ব সভ্যতার দরবারে পৌঁছাতে পারে না। তিনি জাতিকে বিশ্ব মানবতাবাদী ও বিশ্বজনীন হতে বলেছেন। এটাই হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের আন্তর্জাতিক চিন্তাভাবনা। তিনি রাষ্ট্রীয় নাগরিককেও বিশ্বের নাগরিক হতে বলেছেন, মানে আন্তর্জাতিক মানসিকতার হওয়ার কথা বলেছেন। তারপর আছে তোমার সমালোচনা। এখানে সমালোচনা কয়েকটা দেওয়া আছে। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা শুধুমাত্র তোমাদের জন্য নয়, অন্যান্য যে ক্লাস আছে বড় ক্লাসের, তাদের জন্য এটা প্রয়োজন। তার জন্য এটা একসঙ্গে সমালোচনাটাও দেওয়া আছে। সমালোচনায় কী আছে? কবির আলোচ্য ধারণা প্রসঙ্গে প্রধান সমালোচনাগুলি নিচে উল্লেখ করা হলো। 1, 2, 3, 4 করে দেওয়া বা ABCD করে দেওয়া আছে। এর দাগে আছে
জাতীয়তাবাদী ধারণা একটি রাজনৈতিক বিষয়, কিন্তু রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ধারণায় রাজনৈতিক উপাদান অপেক্ষা কাব্যিক বা সাহিত্যিক উপাদান বেশি রয়েছে। যেহেতু তিনি সাহিত্যিক ছিলেন, তাই তার কাছ থেকে রাজনৈতিক বিষয়টা বেশি আশা করাও কিন্তু উচিত নয়। বিয়ে দাগে আছে, রবীন্দ্রনাথ রাজনীতিবিদ বা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন না, তাই তার রাষ্ট্রচিন্তার মতো জাতীয়তাবাদ সম্পর্কে ধারণাও ছিল আদর্শবাদী। এই কারণেই তা যথেষ্ট বাস্তবসম্মত হয়নি। তোমরা জানো তিনি রাষ্ট্রবিজ্ঞানী নন, তাই তার আলোচনা বাস্তবসম্মত নয়। তিনি ছিলেন আদর্শবাদী। আদর্শবাদ বলতে এটাই জেনে রাখো তোমরা, যেটা দেখছো বা শুনছো তার বিপরীত অবস্থা। আদর্শবাদের আরেকটা নাম হচ্ছে তোমার ভাববাদ। তিনি আদর্শবাদী যে রাষ্ট্রবিজ্ঞানী তাদের মতো করে ভেবে এই জাতীয়তাবাদ বা আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে আলোচনা করেছেন, যেটা ঠিক নয়। সে দাগে আছে, রবীন্দ্রনাথ মানুষ ও সভ্যতার প্রায় সমস্ত সংকটের জন্য জাতীয়তাবাদকে দায়ী করেছেন। কবির এই মানসিকতা ভ্রান্ত। তিনি মানব সভ্যতার এমন পরিস্থিতির জন্য জাতীয়তাবাদকে দায়ী করেছেন বা দোষ দিয়েছেন, তবে সব দোষ জাতীয়তাবাদকে দেওয়া ঠিক হয়নি বা উচিত হয়নি রবীন্দ্রনাথ ঠাকুরের। 8 দাগে আছে, প্রকৃতপক্ষে পুঁজিবাদের প্রয়োজনে ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ গড়ে উঠেছে, কিন্তু রবীন্দ্রনাথ মনে করেছিলেন জাতীয়তাবাদ বা ন্যাশনালিজম পুঁজিবাদকে গড়ে তুলেছে। তোমরা জানো একটি আলোচনায় আমরা জেনেছিলাম পুঁজিবাদ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য জাতীয়তাবাদ গড়ে তুলেছে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছিলেন জাতীয়তাবাদ পুঁজিবাদকে তৈরি করেছে। এই দিক থেকে তিনি সমালোচিত হয়েছেন। তারপরের দাগে ইয়ের দাগে যে সমালোচনাটা আছে, রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানালেও এটা অনস্বীকার্য যে দোষ থাকা সত্ত্বেও জাতীয়তাবাদ মানুষের বহু মত গুণের বিকাশে সাহায্য করেছে। জাতীয়তাবাদ খারাপ, ঠিক কথা, কিন্তু তাহলে কি সেই জাতির উন্নতি হয়নি? যেমন তোমরা দেখছো উত্তর কোরিয়া, এই দেশের কি উন্নতি হয়নি? তারা কি এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সম্পর্কে এরকম ভাবা উচিত হয়নি। এফের দাগে আছে, রবীন্দ্রনাথ জাতিগত সীমান্তকে ভেঙে মহাজাগতিক রাষ্ট্র বা মানব জাতির রাষ্ট্র গঠনের কথা বলেছেন। এটা শুনতে ভালো হলেও অবাস্তব, কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। তিনি জাতীয় রাষ্ট্রের সীমানা তুলে দিয়ে বিশ্বের সমস্ত রাষ্ট্রকে একত্রিত করতে চেয়েছেন বা একত্রিত হতে বলেছেন বা একটা বিশ্ব রাষ্ট্র গঠনের কথা বলেছেন। এটা কি আদৌ সম্ভব? তোমাদের মতামত কি? এটা কি আদৌ তৈরি করা যায়? এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার চিন্তাভাবনা বিকশিত করেছিলেন বা ফুটিয়ে তুলেছিলেন। এইগুলো তোমার গেল সমালোচনা। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ সম্পর্কে যে সমালোচনা সেগুলি আলোচনা হলো। তারপর আছে মূল্যায়ন। উপরিউক্ত সমালোচনা সত্ত্বেও রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তার, বিশেষত জাতীয়তাবাদী চিন্তা, রাষ্ট্রবিজ্ঞানে এক অমূল্য সম্পদ হিসাবেই বিবেচিত হয়। রবীন্দ্রনাথ রাজনীতিবিদ বা রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন না, কোনো বিশেষ উদ্দেশ্যে রাজনৈতিক বক্তব্য পেশ করেননি। তিনি নিজেই বলেছেন তার রাষ্ট্রচিন্তা হলো এক দীর্ঘ বাস্তব অভিজ্ঞতার ফসল। তিনি দীর্ঘ সময় ধরে বিশ্বের নানা প্রান্তে মানুষের উপর, মানব সমাজের উপর যে বিভৎস শাসন ও শোষণের অত্যাচার দেখেছেন, তার ভিত্তিতেই গড়ে উঠেছে তার এই জাতীয়তাবাদী ধারণা। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে তিনি নিজে রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন না বা তিনি এই জাতীয়তাবাদ সম্পর্কে কোনো রাজনৈতিক বক্তব্য পেশ করেননি, তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে একবার বলেছিলেন যে তিনি বিশ্বের বিভিন্ন দেশে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন এবং নিজের চোখে যে শাসন শোষণ হতে দেখেছেন তারই এটা ফসল বলে তিনি মনে করেছেন। তাহলে এইটা তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদের যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে আলোচনা। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।